time that from the villages, besides many challenging things as facts, we also highlight the struggle, the voices, the কে আইসিএতে মেন কমিটিকে নেওয়া হবে। সুন্দর যে একটা অপরচুনিটি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাকে যে এই যে সুযোগটা দিয়েছে এটা আমাদেরকে বিজি শিডিউলের মধ্যেও আমাদেরকে এখানে সবার সামনে যে ইন্টারেক্ট করার জন্য যে সময়টা দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাই। আমরা জনজাতি মিডিয়াতে কাজ করি, কিন্তু যে কাজটি আমরা করছি এখন ত্রিপুরা রাজ্যের যে আইসিএ দপ্তরের তরফ থেকে আমাদের মিডিয়া বা জার্নালিস্টদের যেগুলি সুযোগ সুবিধা দেওয়া হতো সেটা জনজাতিদের যে মিডিয়াতে কাজ করেছেন ওনারা কিন্তু সেই সুযোগটা পেয়ে থাকেন, ঠিক আছে, কিন্তু সাফিসিয়েন্ট না। আমি একটা কথা আজকে সিএম স্যারের কাছে আবেদন করতে চাই যে আমাদের যেগুলি মিডিয়া সাথে জড়িত বা কাজ করছেন এখন, তারা রাজ্যের আইসিটি দপ্তর থেকে যেগুলি এগ্রিগেশন কার্ড যেগুলি দেওয়া হয় সেটা কিন্তু আমাদের সেটা জনজাতিদের পক্ষে যেগুলি দেওয়া হতো সেটা আরো বেশি কি বলবো এটা কোটা বাড়ানোর জন্য আবেদন রাখছি। কিন্তু যেগুলি আমাদের আজকের দিনে জনজাতিরা যেভাবে এই যে মিডিয়ার সঙ্গে যে জড়িত হয়েছে আগের থেকে অনেক অনেক বেশি এই মানে এই মিডিয়া জগতে এসেছেন, তার জন্য আমি আজকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই সেটাকে জনজাতিদের পক্ষে বা এখানে একটু আগে থেকে আগে যে এগ্রিগেশন দেওয়া হতো সেখানে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আরো বেশি করে যাতে এই কাজে জড়িত যেগুলি কাজ করছেন এখন বর্তমানে তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই রাজ্যে মিডিয়া চ্যানেলগুলি বা সাংবাদিকের যে চ্যানেলগুলি আছে রাজ্যের জনজাতিদের মধ্যে যেভাবে রাজ্যের চ্যানেলগুলি চলছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল জনজাতি যেগুলা চ্যানেলগুলি আছে সেটা সাফিসিয়েন্ট যে টাকা পয়সা বা ফিনান্সিয়াল পায়, তার জন্য এখানে যারা যারা মিডিয়া হাউস করার জন্য এত মানে ফিনান্সিয়াল সেখানে কম, তার জন্য যা করে নিজের স্বইচ্ছায় বা নিজের কি বলবো এটাকে নিজের সম্পত্তি এই দিকটা ব্যবহার করে এখন পর্যন্ত চলছে। কিন্তু রাজ্যের আইসিটি দপ্তর তরফ থেকে রাজ্যের জনজাতির যে মিডিয়া হাউসগুলো রয়েছে সেটা আগে যেটা হয়েছে এখন যে বর্তমানে রয়েছে 3টা মাত্র চ্যানেল এনলিস্টেড, আর এখানে রাজ্যের আইসিটির মধ্যে 35টার উপর যেগুলি এনলিস্টেড বাংলা চ্যানেল বা বিভিন্ন চ্যানেল আছে সেটা এনলিস্টেড রয়েছে, সেই জায়গায় মাত্র জনজাতিদের যেগুলি চ্যানেল আছে সেটা মাত্র 3টা আছে। সেটাকে এনলিস্টেড আরো কিভাবে বাড়ানো যায়, এনলিস্টেড দেওয়া যায় সেটা যেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সেটা আমি আবেদন রাখছি, আর আশা করছি আগামী দিনে সেটা আমরা জনজাতি যে চ্যানেলগুলো আছে সেটা আরো বেশি করে আরো 3 থেকে 10 বা 8 এমন করে যাতে ইংলিশে পাওয়া যায় সে আবেদন রেখে আমার কিছু আবেদন সেটা এখানেই সমাপ্তি করছি। নমস্কার।
आज सुबह तकरीबन 7 बजे निकला, तो यहाँ पहुँचते पहुँचते तकरीबन 12:30 बज गया। और उसके बाद जब दूर से आता है, इतना दूर से आता है तो बीवी बच्चा भी कुछ डिमांड करता है, तो इधर आके ऑफिशियली काम करने के लिए जब आता है, थोड़ा बहुत ऑफिशियली काम करने के बाद या खरीदारी करने के बाद रेस्ट करने के लिए कोई जगह वगैरह नहीं है हम लोग की। तो मैं सेव को हम आपको रिक्वेस्ट करना चाहता है कि सिर्फ बरबुक ही नहीं, साबुन से हो, कंचनपुर से हो, दूर दूर से जो भी मीडिया पर्सन आता है, तो उन लोग को नजर देते हुए एक रेस्ट हाउस हम मीडिया वालों के लिए अगर आप बनाता तो बहुत अच्छा लगता है। প্রথমত উপস্থিত সকলকে জনজাতি মিডিয়ার তরফ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের যে সাংবাদিক যে ডিমান্ড, যে আমাদের ডিমান্ডটা সেটা হলো যে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজিকে প্রথমত ধন্যবাদ জানাই যে এখানে আসার জন্য। আমার যে প্রথমত যে ডিমান্ডটা রয়েছে সেটা হলো যে গভর্নমেন্ট থেকে যে সাংবাদিকদের যে যে সুবিধাগুলি দেওয়া হয়, সেই সুবিধাগুলি সকল জনজাতিদের যদি দেওয়া হয় তাহলে সকল সাংবাদিকদের জন্য সেটা ভালো হবে। কারণ যদি আমাদের দেখা যায় যে গভর্নমেন্ট থেকে অনেক সাংবাদিক জন্য ফ্যাসিলিটি দেওয়া হয়, কিন্তু দেখা যায় জনজাতি সাংবাদিকের জন্য সেখানে কিছুই পাওয়া যায় না। তাহলে আমাদের যে জনজাতি যে সাংবাদিকরা রয়েছে কাজ করছে দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো সরকারের তরফ থেকে এখনো কোনো ফ্যাসিলিটি সেটা এখনো পাওয়া যায়নি। আমার ডক্টর মানিক শাহ জিকে এটাই অনুরোধ যে সকল সাংবাদিক থেকে যে সরকার থেকে যে ফ্যাসিলিটি দেওয়া হয় সেগুলি যদি সকল জনজাতি সাংবাদিককে যদি দেওয়া হয় তাহলে সকল জনজাতি সাংবাদিকের জন্য সেটা ভালো হবে। যতন Khulukar and good afternoon all of you present over here. Today we have gathered together for interaction with the Janjati media persons, and that interaction session have been organized mainly by Kumlung Press Club. We have with us Sri Angshuman Dev-Burma, President Kumlung Press Club, and Secretary Kumlung Press Club, Sri Ranjit Dev-Burma, who is actually monitoring this event, and nicely he has made so many comments. Sri Bimal Dev-Burma, senior journalist we have, and other journalists present over here. First of all, I would like to give my big thanks to all of you present over here. Because last time also, I can remember that almost, I don't know all the people were there or not, but big numbers were there that day. Today also, the same. You see, when I meet with the people, the boys, girls, whoever may, this is my character, since my birth, that I feel very happy. And until and unless you mix with the people, you will not understand what is their problem, how they are running their life and everything. Journalism is a profession. So there are so many professions in life. But I am in other profession. I will not understand your problems. Or I have no time also to realize your conditions. But when I come, not only here, in different areas, when I go, I try to feel them. What is their problems? How I can at least solve their problem. And I cannot give you the 100% assurance that yes, I will, whatever you have asked for, that I will fulfill. But intention should be very sound and should be louder, should be very loud. And honestly you should say something.
There should not be any hanky-panky. I am this kind of man. Whatever I say, very truly I say, I don't do any politics. And yes, because I don't do any politics, that's why I am a politician. Nowadays, what happens? Politics, if you do, usually for a long time, we used to hear that he is a politician. And my thing or my thought process is like that. If you don't do politics, it is the best politics. তো এইভাবেই আমি সবসময় আমার চিন্তা ভাবনা। আজকে যেটা বলা হয়েছে, রঞ্জিত বললেন যে গতবারেও যখন সবার সাথে আমি এখানে বসলাম, বসার পরে এখানে বলা হয়েছিল যে আমাদের যে মেইন যে মিডিয়া যারা আছে তাদের কমিটি, একটা আমব্রেলা কমিটি উই হ্যাভ মেড। সো ওয়াই নট আমাদের যারা জার্নালিস্টরা আছেন আমাদের গ্রুপের, তাদের আমি কথা দিয়েছিলাম, 5 জন বলেছিল, তো সেটা আমি কিন্তু করেছি। এখানে এই 5 জন যে আমরা বানিয়েছি, দিস ইজ দেয়ার অ্যাকচুয়ালি আই থিঙ্ক দেয়ার that it should be their duty to raise your voice in that meeting. Understand? So I will request them to tell what you feel or what you have said. That would be better, because I will not see it every day. From my side, when this proposal would come, আমি তো মানে এগুলো দেখবো না এইসব, কিন্তু আমার তরফ থেকে আমি পরিষ্কার বলছি, আমি আবার বলছি যে মিথ্যে কথা আমি বলি না, কোনোদিন বলি না। আমি চাই জনজাতিদের, আমার একটা এখন যেহেতু একটা সুযোগ এসছে, এই যে একটা ভুল ভ্রান্তি উল্টো পাল্টা কথাবার্তা বলে একটা মানে আননেসেসারি দরকারই নেই, তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার কাছে সবার মনে হয় যেন সবাই আমার, এটা কিন্তু আমি ফিল করি। আমার কাছে কাউকে মনে করি না সেই মুহূর্তে, সবসময় এই ধরনের একটা ফিলিংস আমার মধ্যে থাকে এবং আমাদের মধ্যেও থাকে। আমার সাথে যারা থাকে তাদেরকেও আমি সেইভাবে উদ্বুদ্ধ করি। যে যে বিষয়গুলো এসছে আমি নিশ্চয়ই এগুলো লিখে রেখেছি। আমি একটা ল্যান্ড দেওয়ার বিষয় বলছে, সেটা করা যেতে পারে, অসুবিধার কিছু নেই। কারণ আমরা এখানে দেখুন, প্রেস ক্লাব বলতে আমরা আগরতলা প্রেস ক্লাবই ভাবি। আমি অনেকবার ওদেরকে বলেছি যে ওয়াই নট ইট ইজ ত্রিপুরা প্রেস ক্লাব। ত্রিপুরা প্রেস ক্লাবের আন্ডারে সব জায়গায় যত প্রেস ক্লাব থাকবে তাহলে বেটার হতো। যাই হোক, এটা তখন হয়েছে তৎকালীন। সেখানে ইনফ্রাস্ট্রাকচারে আমাকে যখন যেটা বলে আমি সেটা করি, এটা চিন্তা করা যেতে পারে। সেটা এরকম যেখানে বাইরের থেকে আসার বিষয়, অনেক সময় বাইরের থেকে আসে। দেখুন, আমরা বিশেষ করে ট্রাইবেলদের জন্য এতগুলো হোস্টেল আমরা বানাচ্ছি, প্রচুর হোস্টেল কিন্তু বানিয়েছি। এখানে থাকার আপনারা হয়তো সেই আপনাদের অবগতই নেই, এরকম খবরই নেই, ইচ্ছে করলে আপনারা থাকতে পারবেন সেখানে। কিন্তু আমি এখন এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারবো না আমাদের আগরতলা শহরে আপনারা আসলে কোথায় এক্স্যাক্টলি থাকলে আপনাদের সুবিধা হবে। মেয়েদের সুবিধা আছে, ছেলেদেরও সুবিধা আছে, এবং এগুলো হচ্ছে অলরেডি। অনেকগুলো হোস্টেল কিন্তু আমরা প্রচুর হোস্টেল বানাচ্ছি। সেখানে আমার যেহেতু এটা আমার মাথায় এসছে, আমি দেখবই। এবং একটা তো এরকম একটা মাথা একটা ক্যান্টিন আমরা বাজেট আমরা ঠিক করেছি যারা বাইরে থেকে পেশেন্টের জন্য, এরকম একটা করেছি যে কম পয়সায় যাতে থাকা যায়, কম পয়সায় থাকা খাওয়া যায়, এরকম একটা আমরা করছি ভারত মাতা ক্যান্টিন। তো সেটাও কাজ অলরেডি অনেকটা চলে এসছে। এটা তো পেশেন্টের পার্টির জন্য। তো এরকম আমি দেখি কোন জায়গাটার মধ্যে এরকম, সবাই তো আর ডেলি আসে না, কিন্তু এটা কোনো প্রবলেমই নাই। কোনো প্রবলেম ইজিলি আমরা সলভ আউট করতে। অ্যাক্রিডিটেশনের কার্ডের কথা বলবো, এটা দেখুন, আমি আবার বলছি যে 5 জনের আমরা দিলাম, তাদের প্রতিদিন যখন এই ধরনের মিটিং টিটিং হবে, ওদের একটা কমিটি আছে ওখানে, এটা আমার কোনো রোল নেই, ওদের গাইডলাইন্স আছে কিছু। তো ওখানে গাইডলাইন্স ওরা বানাক না, আমার তো কোনো অসুবিধা নেই। সেই গাইডলাইন্সে আপনারা কিভাবে করবেন, আইসিআর যখন প্রপোজাল দেয় সেইভাবে। আমি আমার তরফ থেকে আজকে যে কথাগুলো বললেন আমি বলবো আইসিআর সেক্রেটারিকে, যে ওরা তো বলছে আমরা সবাই আমার ছেলে মেয়ে, ওদেরকে যদি এই প্রফেশনে যেহেতু এসছে,
এই প্রফেশনটা কিন্তু একটু অন্য স্টাইলের প্রফেশন। মানে পয়সা থেকেও বড় হচ্ছে এটা যে এটা ভিতর থেকে যতক্ষণ ধরে না আসে যে আমি এই প্রফেশনে আমি আসবো, ততক্ষণ ধরে হবে না। পয়সা তো অন্যভাবেও ইনকাম করা যায়। সাংবাদিকতা কিন্তু একটা সাংঘাতিক জিনিস, এটা কিন্তু একটা আর্ট একটা। আজকে দেখুন, আমি এই ট্রাইবেল এরিয়াগুলোতে বোঝার জন্য আমি চেষ্টা করেছি। আগে তো আমার ধরুন ডাক্তারি পাস করেছি, চেম্বার করেছি, চাকরি করেছি, মেডিকেল কলেজে ছিলাম, সেখানে সব ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভিন্ন। এখন যে প্রফেশনে আমি এসেছি সেগুলো আমার এতটা বোঝার, কোথাও গেছি তো গেছি, মেইন রোড দিয়ে গেছি, আবার এসছি, চলে এসছি, এটা এতটা বোঝা। এখন তো আমার বুঝতে হবে না কোন জায়গায় কি সমস্যা। প্রতিটা জিনিসের আমাকে গার্জিয়ান বানানো হয়েছে, ইট বালুর থেকে আরম্ভ করে মাটির থেকে আরম্ভ করে সব জিনিসের। তো সেই জায়গায় আমি আমাদের যারা অফিসাররা আছে, যারা ট্রাইবেল অফিসার, তাদেরকে নিয়ে কিন্তু আমি গত বছরও বসেছি, এবারও বসলাম, এবং যারা আইএস হয়েছে তাদের, ইভেন অন্যান্য যারা অফিসার তাদেরকে নিয়েও আমি বসেছি। ওনাদের সাথে আমি একটু বোঝার চেষ্টা করলাম, এবং বেশিরভাগই একদম বিসি এলাকা, গ্রামের থেকে এসছে বেশি। ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা বলুন তো, সব জায়গায় যান কিনা। তো কয়েকজন বলে মাঝে মাঝে আমি আমার বাড়িতে যাই। বোঝার চেষ্টা করেছি, ওনার সাথে আমার গল্প করার জন্য কিন্তু বলিনি। এটা আমার একটা সবসময় একটা থাকে যে প্রবলেম সলভার হিসাবে আমি কাজ করার চেষ্টা করি যে কোনো বিষয়, এবং বিভিন্নভাবে এটা যে জাতি, জনজাতি, মণিপুরি, আপনার যে মাইনরিটি, এইসব নিয়ে যে একটা আননেসেসারি এটা ইয়ে করা। আমি আপনাকে বলছি, আপনাদের এটা জানার দরকার। এই যে কতগুলো বিষয় এখানে এসে, ফর এক্সাম্পল, যে আমি বিশেষ করে উদ্যোগ নিয়ে, আমি এবার আমাদের সাথে যে পার্টনার আছে আমার বিশেষ উদ্যোগে এই দিল্লিতে কিন্তু এই ট্রাইপার্টির যে অ্যাকর্ডটা সেটা কিন্তু হয়েছে। আদারওয়াইজ হতো না। আমি বললাম আজকে আমি বলেছি করতে হবে, এবং আমি বললাম যে এরকম আমরা একসাথে চলার চেষ্টা করেছি, কিন্তু একসাথে আমার তরফ থেকে কোনোরকম, কিন্তু আমাকে ব্যবহার করে যদি দেখা যায় যে যেটা ওখানে লেখা আছে কি কি বিষয়ে, সবারই তো রাজনীতি করার মানে তার রাইটস আছে, তুমি আমার জায়গা ছাড়বে না, এটা তো হয় না। এখানে গণতন্ত্র তাহলে থাকবে কোথায়? আমি গণতন্ত্রের পরিবর্তে, এখন তার রাজতন্ত্র নাই যে গায়ের জুড়ে আমার থাকতে হবে, তো গণতন্ত্রের যুগ। তো গণতন্ত্রের মধ্যে মানে গণতন্ত্রের অধিকার সবার আছে, আমার সেখানে যাওয়ার অধিকার আছে। আমাকে আমাদের লোকদের তুমি মারবে, পিটবে, এখানে লেখা আছে যে J1 থেকে মারপিটা, এটা তো হয় না। এখান থেকে কিন্তু কি বলছে যে আমাদের এত বছর ধরে এতদিন হয়ে গেল, আর এটা তো আমি তোমাদের করালাম। এবং এই যে জিনিসটা, এটা তো আপনারাই নষ্ট করলেন, আপনারাই তো এই কাজ বলছেন। এখানে লেখা আছে কোনো রকম আমরা গন্ডগোল করবো না, আমরা কোনো আন্দোলন করবো না, আপনারাই করেছেন। দিল্লি আমার এখন আমি যেটা করলাম, দিল্লিতে এখন বলছে এইসব করলে আমরা করবো না তো। তো এটা পরিষ্কার আপনাদের কাছে আমি বলছি, আমার কোনো এরপরে বলছি যে প্রমাণ হবে। আমি বারবার বলছি দিস ইজ নট মাই মানে ভাষণ, এটা আমাদের দিল্লির যে নির্দেশ আছে সেটাই আমি বললাম, কিন্তু আমাকে টার্গেট করে। এবং সেটার উদাহরণ সেদিন থেকে গেলেন হোম মিনিস্টার সাহেব উনি পরিষ্কার করে বলেছেন। এখন সেটা এইভাবে ইচ্ছে করে টার্গেট করে কিভাবে, যদি আমাকে না বুঝতে পারে আর কাকে বুঝবো, আর পলিউটেড ওয়েতে ওই এই করবে। তো এইগুলো করে এবং আমি বারবার বলছি যতগুলো আমাদের সরকারের তরফ থেকে 125তম বলুন, টেরিটোরিয়াল কাউন্সিল বলুন, এভরিথিং উড বি ডান, কিন্তু সেগুলো করবে কখন? যখন সেই পরিস্থিতি একটা ভদ্রস্থ পরিস্থিতি হবে,
সেই পরিস্থিতির মধ্যে ভদ্রস্থ পরিস্থিতির সৃষ্টি যারা করবে তাদের উপর ভিত্তি করে আমরা করবো, পরিষ্কার। কিন্তু গায়ের জোরে হবে না। এই রাজনীতি হয়েছে, অনেক কাম নিয়েছে এবং এগুলো বেস্টেড ইন্টারেস্ট হয়েছে, হওয়ার পরে একটা ডিভিশন চলে এসেছে। আমি বারবার বলছি, আমি একসাথে চলার চেষ্টা করেছি, আপনারা খেয়াল করবেন যে একজনকে দিয়ে এখানে বারবার এখানে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। মানে একটা পার্টির বাইরে আরেকটা পার্টি সিটিজেন কি একটা ফোরাম কি বানিয়েছে, সেই ফোরাম দিয়ে এটা আন্দোলন করার চেষ্টা করেছে। তাই তুমি আমাদের সাথে থাকবে, তারপরেও যদি তোমরা এইরকম করো তাহলে কি করে হবে? এবং আমি তো সমস্ত যেসব গাড়িতে মারধর হয়েছে বেশিরভাগই তো 99.9%, 100% এই থানসা বলছে, থানসার লোককেই মারছে। আমি থানসার বাড়িতে যাই, আমি গিয়ে ওনাদের সাথে কথা বলি। আরে তার তো রাইট থাকবে, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমার কথা শুনবে না কেন? কিন্তু সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি হবে না, হয় না এটা। আর আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এখন বড় এমন এক গার্জিয়ান নরেন্দ্র মোদীজি আসার পরে আপনারা খেয়াল করবেন যে জনজাতিদের জন্য সবচেয়ে বেশি চিন্তা যদি করে থাকে এই সরকার এবং মোদীজি করেন সেটা। আজকে যে কথাটা অনেকে বলেছেন যে আমাদের সেভাবে সম্মান দেওয়া হতো না, আপনি দেখুন একটা করে আপনি দেখুন কি কি সম্মান দেয়নি। আগে যা দেয়নি আমরা দিয়েছি আমাদের সরকার আসার পর। আজকে জনজাতিদের জন্য আমাদের সরকার আসার পর আমরা কি না করেছি। মহারাজাদের তো ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল তাদের ফ্যামিলি, কমিউনিস্টদের সময় বাইরেই আসতে পারেনি, নামই নেই, কোথাও নেই ওদের খবর। আমরা আসার পরে ওদের গণতন্ত্র কিন্তু দিলাম। এখন গণতন্ত্রের উপর ভিত্তি করে ওরা যা খুশি তাই বলছে। এটা তো বুঝার দরকার। তখন তো তোমাদের কোনো শব্দ নেই, আমরা তোমাদেরকে রাস্তা দেখালাম। আর এইভাবে মানে গলার নালি ফুলিয়ে নানাভাবে কথা বলা, উত্তেজিত ভাষণ দেওয়া, এগুলো করে তো আননেসেসারি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আজকে তখন কোথায় ছিলেন আপনারা? কর্পোরেটের এই যে স্ক্রিপ্ট নিয়ে, এটা তো বহুদিনের সমস্যা না। আগামী দিন কিভাবে জনজাতি মুখ্যমন্ত্রী হবে? আরে মুখ্যমন্ত্রী যদি অত গণতন্ত্র আপনার, তাহলে আপনি স্ক্রিপ্ট বানাতেন? দশরথ দেববর্মা কি হয়নি মুখ্যমন্ত্রী? তখন কি করেছেন? তখন করেননি কেন? স্ক্রিপ্টের বিষয়টা বারবার আমি বলেছি, এটা আমার ডিসিশন না, এটা আমাদের দিল্লির ডিসিশন। আমরা ভারতীয় সংস্কৃতির মধ্যে আমরা থাকতে চাই। এখানের মধ্যে নিজেরা ইন্ডিজিনাস পর্যন্ত এসছে যে যদি দেবনাগরী আপনারা না চান ইন্ডিজিনাস বানান, তো এটাকে বিকৃতি করে নানাভাবে চেষ্টা করছে। এবং যেসব লোক এদের ফ্রন্ট রানার হিসেবে আছে তাদের ইতিহাসগুলো আপনারা দেখুন। ভালো লোক আগে এরকম ছিল না। ত্রিপুরার রাজনীতি যদি নষ্ট করে থাকে তাহলে শিলচর থেকে ভদ্রলোক এসেছেন, আপনারা জানেন, তৎকালীন সময় এসে ত্রিপুরার রাজনীতিটা নষ্ট করতে। আগে ভদ্রলোকের রাজনীতি ছিল, ভালো লোক রাজনীতি করতে হবে, এরপর থেকে এই ধরনের রাজনীতি এখানে চলে। আমি বারবার বলছি যে এইরকম একটা সুযোগের সদ্ব্যবহার করা উচিত। আপনারা দেখেছেন সমস্ত জায়গার মধ্যে যে এত রাস্তাঘাট এত সুন্দর হচ্ছে, একটা ডেভেলপমেন্টের কিন্তু একটা সিচুয়েশন এসছে। আমি যখন দেখি রাত্রিবেলা বা যখন গাড়ি দিয়ে যায়, আমাদের বেশিরভাগই জনজাতি ছেলে মেয়েরা যখন চারিদিকে হাঁটাহাঁটি করে খেলা ফিল্ডে যায়, সেখানে জনজাতি ছেলে মেয়েরা খেলাধুলা করছে। আমার কোনো সময় এরকম মনে হয় না সে মানে অন্য কেউ ব্যক্তি। এটা অত্যন্ত ভালো লাগে এবং তাদের মধ্যে ট্যালেন্ট আছে। ট্যালেন্টগুলো পাশাপাশি এখন দেখা যায় যে ড্রাগস অনেক জনজাতি গোষ্ঠীর মধ্যে, এখন অন্য জাতি গোষ্ঠীর মতো আছে, জনজাতিদের একটা কনস্পিরেসি, তাদের মধ্যে ড্রাগস ঢোকানো হচ্ছে, নষ্ট করছে জেনারেশন টু জেনারেশন 3-4 দশক ধরে। এগুলোর জন্য আপনাদের বিরাট একটা রোল থাকা দরকার। এগুলো যা বলেছেন আমি তো দেখলাম, এগুলো তো আমি দেখুন মুখ্যমন্ত্রীর জনওয়ারি যোজনা হয়েছে। মুখ্যমন্ত্রীর জনওয়ারি যোজনা যদি হয়ে থাকে আর ইন্স্যুরেন্সের আপনার এটা সব তো কাভার হয়ে যাচ্ছে 5 লাখ টাকার, এটা আর কি লাগে বলুন? আপনারা ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে 100% কিন্তু আগে ছিল সাংবাদিকদের জন্য ইন্স্যুরেন্সের আলাদা, এখন তো এটা দরকার নেই। মুখ্যমন্ত্রীর জনওয়ারি যোজনা 100% এখানে হয়ে যাচ্ছে, 5 লাখ টাকা
করে সবার জন্য হবে এটা, এভরিবডি ইনক্লুডিং মি। তো এখানে আপনি ভালো করে যদি এটা দেখেন, হ্যাঁ সিকিউরিটির যেখানে প্রশ্ন, আমি বারবার বলেছি যে কোনো সাংবাদিক কোনো জায়গায় আক্রান্ত হয় আমি তার প্রতিবাদ কিন্তু আমি করি, আমি ছাড়ি না কাউকে। একটু টেকনিক্যাল হয়তো কোনো জায়গায় প্রবলেম আছে, কিন্তু আমি এক্সট্রিম অব্দি একদম এন্ড পয়েন্ট অব্দি আমি স্টেটা দেয়। আমার সাংবাদিকরা এত পরিশ্রম করে তাদের যে কাজগুলো আছে সেই কাজ করতে গিয়ে তার সাথে যদি ঠিক আছে তোমার পছন্দ হয় না এটা আরেক জিনিস, কিন্তু তার জন্য তো তোমার প্রতিবাদ করার একটা আলাদা ইয়ে আছে, রাস্তা আছে। কিন্তু আগে আমরা 2-3 জন সাংবাদিককে ফোন করেছি, আপনারা সবাই জানেন কোথায়, এখন তো এই সিস্টেম নেই, এখন তো নেই। আমি আসার আগে কি ছিল অবস্থাটা, চারিদিকে কি হতো, গোলাগুলি, কতজন লাঞ্চিং থেকে আরম্ভ করে বাদ ছিল না তো, হ্যাঁ একে মারছে ওকে মারছে, কোথায়? এখন তো আমরা সেই জায়গাটা তো একটা এসছে। আমি একদম লাস্ট বর্ডার অব্দি পর্যন্ত যাই, সারাটা দিন সকাল থেকে রাত্রে অব্দি ঘুরিয়ে, কিন্তু একা আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না, বা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা এসছেন, আর বাকি লজিস্টিক সাপোর্ট কি করা যায় যতটুকু আমাদের পক্ষে সম্ভব হবে আমি বলছি, সেটা আমি কথা বলবো। যে আপনার টিম বানিয়েছি সেই টিমের সাথে কথা বলবো, ওনারাও কি বলেন, আমাদের এখানে অনেকেই আছে তাদের সাথে আমরা কথা বলবো। কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আমি বোঝার চেষ্টা করছি এবং সেটা বুঝে আমি আমার কথা বলবো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ত্রিপুরার সমস্যা আপনাদের কিন্তু সলভ করতে হবে। এটা সবাই মিলে যদি করি তবে আমরা করবো। ভালোটা দেখা, যদি কোনো জায়গার মধ্যে খারাপ কিছু হয় নিশ্চয়ই তার সমালোচনা আপনাদের রাইটস আছে, এবং এতে করে কিন্তু অনেক কিছু আমরা সরকারের থেকে, আমি তো হঠাৎ করে যখন টিভি দেখি এখান থেকে আমি ফোন করি কি হলো এরকম একটা নিউজ আসছে কি হয়েছে, সাথে সাথে পুলিশ যায় বা কোনো আধিকারিক যায়। হাসপাতালে কালকে দেখলাম যে ডাক্তারবাবুরা স্ট্রাইক করে, আমি সাথে সাথে হেলথ সেক্রেটারিকে ফোন করলাম, উনি বাইরে আছেন। আমি এটা কি ঘটনা, কি হলো, 3 মাস ধরে বেতন পাই না, জানি না। বলে স্যার না, ওনারা একটা প্রোগ্রামের মধ্যে ওরা ছিল, মানে প্রোগ্রাম মানে একটা স্কিমের মধ্যে ওরা ছিল, তো স্কিমের মধ্যে থাকলে বলে নেই স্যার কোনো সমস্যা নেই, হবে আমার দুসরা জায়গায় স্যার দিয়ে দেবেন। তো এই যে আমার চোখের সামনে নিয়ে আসলো খবরটা, আমার ইজি হলো না বিষয়টা, আমি সাথে সাথে বললাম। কাজেই যে জায়গায় আছেন আপনারা, অনেকে কুমরুম থেকে এসেছেন, কেউ কুয়েত থেকে আসেন, কেউ বিশ্রামগঞ্জ থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন। সো বিনা পয়সায় কিন্তু আপনার থেকে আমি খবর পাবো, এর থেকে বড় আপনার জিনিস কি থাকে, এর থেকে মুফতে আমি খবর পাবো, ठीक ना? तो मेरे लिए बहुत ही अच्छा, और धीरे धीरे हम लोग और जितना हम लोग एक साथ मिलेंगे, कभी कोई बात करेंगे, just treat me as a very ordinary person, simple person, not as chief minister. Anytime, any problem, you can just, so you know my position, very busy time I have to pass. So in that case, in case there is any problem, through your leader you can talk personally also if you want something to tell. If there is any secret matter or anything for the development of Tripura, you can contact with me. I have no problem. If I have time, I would like to. I should say that I would be very, I will feel good to talk to you. Always welcome. ঠিক আছে, কিন্তু ত্রিপুরা আমরা একটা সুন্দর ত্রিপুরা আমরা বানাবো, আর বাকি আমি দেখবো এখানে সব লিখে দিয়েছি। আমি কোনো জায়গায়, আমি মেয়েদের বিশেষ করে বলছি, কোনো ইনসিকিউরিটির কোনো খবর একদম ফোন করে দেবে, আমার যে ছেলেটা আছে কোনো জায়গায় একদম দেখবে ইমিডিয়েটলি রেজাল্ট হবে, কোনো জায়গায় যদি কোনো ইয়ে থাকে। ধরো সবাই ধরো।
সবাই আছে রে